দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাই। আজকে শুরু করব 1-14 পরিচ্ছেদ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর। তাহলে লিকুইড স্টেট দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার 3 এর যে ইউনিট 1, এই ইউনিট 1 এর 1-14 অনুচ্ছেদের আজকে বেশ কিছু প্রশ্নোত্তর লজিক্যাল গ্রাউন্ডে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। পরিচ্ছেদ 1-14-16 সংক্রান্ত আজকের প্রথম এমসিকিউ, নিচের জোড়গুলির সঙ্গে সংশ্লিষ্ট একটি দ্রবণকে অপর একটি দ্রবণ থেকে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে বলা হচ্ছে পৃথক করে রাখা হলে কোন ক্ষেত্রে অভিস্রবণ ঘটবে না। অপশানটা লক্ষ্য করো, সব অপশানগুলোতেই কিন্তু দেখো গাঢ়ত্বের তফাৎ দিয়েছে, মোলারিটির তফাৎ আছে, তাই না? কিন্তু লাস্ট অপশন 0.1 m সুক্রোজ, 0.1 m গ্লুকোজ হবে। অপশনটা একটু দেখতে হবে, এটা মনে হচ্ছে এই অক্ষরে অপশনটা একটু প্রবলেম আছে, এটা হয় সুক্রোজ, এটা গ্লুকোজ, এরকম কিছু একটা হবে। অবভিয়াসলি এটা হবে 0.1 m গ্লুকোজ, অর্থাৎ একটা অপশন আমি যদি বলি সুক্রোজ, অন্য অপশন আমি এটা গ্লুকোজ নিচ্ছি। বইয়ে এটা তোমাদের অপশন ভুল আছে, দুটো একই দ্রবণ রাখা আছে। তো দুটি যদি ভিন্ন সলিউটের যদি দ্রবণ হয়, যদি তাদের মোলারিটি যদি সেম হয়, তো আমরা জানি পাই সমান সিআরটি রুলস এই অ্যাপ্লাই করে এখান থেকে কনসেন্ট্রেশন যেহেতু একই আছে, তাহলে অসমোটিক প্রেশার দুটো দ্রবণেরই একই হবে। অবভিয়াসলি যদি অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা করা হয়, তাহলে সলিউশন 1 যেখানে 0.1 m সুক্রোজ আছে, সেটা কিন্তু মুভ করবে না টুয়ার্ড সলিউশন 2 যেখানে 0.1 m গ্লুকোজ আছে। এইদিকে কোনো, যেহেতু অসমোটিক প্রেসারের কোনো ডিফারেন্স নেই, সেহেতু সলভেন্টের মুভমেন্ট হবে না। কার মুভমেন্ট? সলভেন্টের। কিপ ইট টু দ্য মাইন্ড that solvent wouldn't proceed through the membrane, semi-permeable membrane. Next question, 2 gram aspirin 2 grams, যার ফর্মুলা দেওয়া আছে দেখো, তাকে জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন, অ্যাসপিরিন একে জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 400 ml করা হলো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির অভিস্রবণ চাপ আমাদের কিলো পাস্কাল ইউনিটে নির্ণয় করতে হবে। 4টে অপশন দিয়েছে, হোয়াটএভার। প্রথমে দেখো অ্যাসপিরিনের মলিকুলার মাস, আণবিক ভর কত না, C9, 9 × 12, H8, 8 × 1, O6, 4, obviously 4 × 16, so 180। তাহলে দেখো 2 গ্রাম যদি অ্যাসপিরিন হয়, তাহলে অ্যাসপিরিন অ্যাকচুয়ালি এটা ব্যথা উপশমকারী একটা ট্যাবলেট বা মেডিসিন। তো যাই হোক, হোয়াটএভার, এখানে এটা হচ্ছে সলিউট। তো সলিউটের আমরা 2 গ্রাম নিয়েছি, তাকে ডিভাইডেড বাই 180 করলে আমরা নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। এখন নাম্বার অফ মোলস হচ্ছে কত? পার 0.4 লিটার, 400 ml মানে 0.4 লিটার। তাহলে আমরা নাম্বার অফ মোলস কত পেলাম? আচ্ছা 0.0111 ডিভাইডেড বাই 0.4 লিটার, মানে এটা আমরা পেয়ে গেলাম কি? মোলারিটি। কি পেয়ে গেলাম? মোলারিটি। দেখো ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, এখানে আমরা পেয়ে গেলাম মোলারিটি। এবার আমরা সিম্পলি এই রিলেশনটা ইউজ করব কি? পাই সমান CRT। তো এখানে C আমরা পেয়ে গেছি 0.0278, লুকিয়া। আর এর ভ্যালু 8.314 জুল পার মোল পার কেলভিন। আর তাকে আমরা, টেম্পারেচার ছিল আমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 কেলভিন দিয়ে জাস্ট গুণ করলে 69.3 কি আসতেছে? কিলো পাস্কাল। 69.3 কিলো পাস্কাল। এবার এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার অভিস্রবণ চাপ পাস্কাল ইউনিটে কি করে এলো? এখানে দেখো আমরা ইউনিটটা বসিয়েছি কিন্তু জুল, তাহলে অবভিয়াসলি এটা আসবে নিউটন পার মিটার স্কোয়ার
ইউনিটে আসবে, যেটাকে আমরা পাস্কাল বলি। এবার এই পাস্কালকে 1000 দিয়ে ভাগ করলে এটা কিলো পাস্কাল আসবে। তোমরা এটা করে দেখবে, দেখবে এটা 69.3 আসছে। সো আমাদের এখানে অপশন কোনটা আসছে? অপশন বি ইজ দ্য রাইট অপশন হিয়ার। নেক্সট কোশ্চেন, 100 ml দেওয়া হচ্ছে 0.1 m গ্লুকোজ, তার সাথে মেশানো হচ্ছে 100 ml 0.1 m ইউরিয়া। এই মিশ্র দ্রবণ অর্থাৎ 200 ml দ্রবণ, এই দ্রবণের বলেছে এই মিশ্র দ্রবণের টেম্পারেচার এই বলছে অভিস্রবণ চাপ এটিএম ইউনিটে বের করো। তো দেখো প্রথম 100 ml 0.1 m যদি হয় তাহলে সেখানে অ্যাকচুয়ালি কত মোল আছে, আর গ্লুকোজের মোল সংখ্যা আমরা ওখানে বলবো কত না স্যার 0.1 m মানে 0.1 মোল পার লিটার, তাই না? তাহলে 100 ml কত আছে? 1 লিটার মানে কত? 1000 ml। 1 লিটার মানে হচ্ছে 1000 ml। তাহলে 1000 ml এ আমার এটা আছে, তাহলে আমার 100 ml এ কত হবে? 10 দিয়ে ভাগ করো। তাহলে 0.1 কে আমরা জাস্ট 10 দিয়ে ভাগ করলে এত মোলস আমার আছে, তার মানে এটা হয়ে গেল 0.01। সো গ্লুকোজ আছে আমার 0.01। একইভাবে ইউরিয়াও আছে, দেখো একই ভ্যালু দেওয়া আছে, সেটাও হবে 0.01। তাহলে টোটাল নাম্বার অফ মোলস কত হলো? এই দুটোকে যোগ করবো। টোটাল ভলিউম 200 ভলিউম, তাহলে 200 ভলিউম মানে 0.2 লিটার্সে অ্যাকচুয়ালি নাম্বার অফ টোটাল মোলস কত? 0.2 মোলার। তাহলে মোলারিটি কত হবে না 0.02 ডিভাইডেড বাই 0.2 লিটার্স মোল পার লিটার। এটা হবে মোলারিটি অফ দ্য সলিউশন, কিসের? মিশ্র দ্রবণের গাঢ়ত্ব। এবার পাই সমান সিআরটি ইউজ করো, সেখানে সি এর ভ্যালুটা বসালে, আর এর ভ্যালু 0.0821 লিটার অ্যাটমসফিয়ারে বসাবো, কারণ অ্যাটমসফিয়ার ইউনিট চেয়েছে, আর 300 কেলভিন দিয়ে গুণ করবো, কারণ টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে। তো অবভিয়াসলি 300 কেলভিন হচ্ছে, গুণ করলে 2.46 ATM। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট, লাইসোজোম একটি এনজাইম যা ব্যাকটেরিয়ার প্রতিরক্ষামূলক কোষের দেয়ালকে আক্রমণ করে। তাহলে লাইসোজোম ইজ নাথিং বাট একটা এনজাইম। বলছে ওই এনজাইমে 2.0 গ্রাম যদি জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 250 ml করা হয়, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপ কত হচ্ছে? এই 10.7 mmHg। বলছে এই লাইসোজোম আণবিক পদার্থটির, লাইসোজোমের এখানে সলিউট আণবিক ভর কত? দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে প্রথমেই বলবো 300 আবার কেলভিন, আর অভিস্রবণ চাপ দেখো 10.7 কি আছে? mmHg। এটাকে ফার্স্ট অফ অল আমরা এটিএম এ কনভার্ট করবো, এটাকে 760 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? অ্যাটমসফিয়ার ইউনিটে 0.0141 ATM। সো আমার এখানে পাই বেরিয়ে গেছে, টেম্পারেচার জানা আছে, আর এর মান আমার জানা আছে 0.0821 L অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন। তাহলে এবার অবভিয়াসলি সি সমান কি আমরা জানি? পাই সমান সিআরটি। পাই সমান সিআরটি, এই রিলেশন ইউজ করে এখান থেকে আমরা সি বের করবো। ফার্স্ট অফ অল কি বের করব? আমরা সি বের করব। দেখো সি বেরিয়ে গেছে কত না 8 মোল পার লিটার। জাস্ট আমরা কি করলাম, মোলার মাসটা আমরা ধরে নিচ্ছি, দ্রবণের কত এম ধরলাম, তাহলে সি এর জায়গায় আমরা ধরে নিতে পারি নাম্বার অফ মোলস আমার হচ্ছে এম যদি হয়, আর উক্ত পদার্থের 2 গ্রাম, তাহলে 2/m, এটা হচ্ছে নাম্বার অফ মোলস। এন যদি মানে মোল সংখ্যা, সরি এখানে 2/m হবে, 2/m, তাহলে এন হবে আমার কত? 2/m। আর 250 ml জলে, 250 ml মানে লিটার করলে কি হচ্ছে? মানে কনসেন্ট্রেশনে ফেললে কি হবে? দেখো 2 গ্রাম হচ্ছে আমার সলিউট, তাকে মোলার মাস দিয়ে ভাগ করলাম, তাহলে নাম্বার অফ মোলস পেলাম। এবার আমাকে কি করতে হবে? পার লিটারে আনতে হবে। এটা তো আমার আছে পার 0.25 লিটার মানে 250 ml। তো এটা ভাগ করলে কত আসছে? এটা 2কে 0.25 দিয়ে ভাগ করলে 8/m পার মোল পার লিটার, 8/m মোল পার লিটার। এইটা হচ্ছে আমার কি সি ভ্যালু। তো এখান থেকে দেখো এবার আমরা জাস্ট কি করব, সি ভ্যালু পেয়ে গেছি, পাই সমান সিআরটি, এটা ইউজ করে এবার আমরা জাস্ট কি করব? পাই সমান সিআরটি ইউজ করলাম, সেখানে সি এর জায়গায় এইটা বসিয়ে দিলাম, আর এর জায়গায়
টি এর জায়গায় এবার এই যেটা পেলাম সেটাই তো আমার কি, সেটাই হচ্ছে আমার 0.0141, অর্থাৎ পাই সমান সিআরটি ইউজ করে যে ভ্যালুটা পেলাম সেটা সমান আমার কি না, সেটা সমান হচ্ছে, এটা সমান আমি লিখবো 0.0141। তাহলে 8 এর নিচে কি ছিল আমার, 8 এর নিচে এম ছিল, তাহলে এম সমান কি দাঁড়ালো না, এই পুরো ভ্যালুটা ডিভাইডেড বাই 0.141। সেই জন্য দেখো আমরা কি করেছি, জাস্ট এই পুরো পার্টটার সাথে এই পুরো পার্টটাই যে এখানে পুরো পার্টটাকে জাস্ট ভাগ করেছি এবং এটা, তাহলে দেখলে তো লাইসোসোমের যে আণবিক ভর আসলে যথেষ্ট বেশি, মানে 1.4 তার গায়ে প্রায় 3টে শূন্য, তার মানে 14,000 গ্রাম পার মোল। আসলে এগুলো একটা লং চেন পলিমার, অর্গ্যানিক পলিমার হয়, সেই জন্যে এগুলো এদের মলিকুলার ম্যাসটা প্রোটিন বা এই জাতীয় যৌগের মতন যথেষ্ট বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন, পি এবং কিউ দুটি জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ দেওয়া আছে 2.8 এবং 3.2। দ্রবণ দুটি সমায়তন মিশ্রিত করলাম, করার পর বলছে ওই একই উষ্ণতাতে অভিস্রবণ চাপ মিশ্র দ্রবণে কত হবে। তো এখানে দেখো কনসেপ্টটা আর কিছুই নয়, পাই সমান সিআরটি, আমরা যদি রুলস ইউজ করি ফর P1 সলিউশন, তাহলে সেক্ষেত্রে পি দ্রবণের ক্ষেত্রে সেখান থেকে আমরা C1 বের করব, কিউ দ্রবণের ক্ষেত্রে একইভাবে আমরা পাই সমান যদি C2RT এই রিলেশন ইউজ করি তাহলে সেক্ষেত্রে C2 বের করব। তাহলে C1 হবে কি না, পি দ্রবণের মোলার গাঢ়ত্ব, আর C2 হবে পি কিউ দ্রবণের। তাহলে দেখো আমরা যদি ধরে নিই 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাই 1 হচ্ছে 2.8 মানে কি পি দ্রবণের, এবং পাই 2 কিউ দ্রবণের 3.2। সো অভিস্রবণ চাপের যে সূত্র সেই সূত্র আমরা যদি কাজে লাগাই তাহলে পাই 1 সমান C1RT, এখান থেকে C1 ভ্যালু বের করেছি আর C2 ভ্যালু বের করেছি। এখন দেখো এই C1RTর আমি ধরে নিচ্ছি পি এর ভলিউমটা ভি আর কিউ দ্রবণের ভলিউমও ভি। তাহলে দেখো এই যে C1 মোলার গাঢ়ত্ব এটা তো পার লিটার, তাহলে ভি লিটারের ক্ষেত্রে যদি ভি লিটার ধরি তাহলে C1 হচ্ছে কি মোলার গাঢ়ত্ব 2. তার মানে বোঝাচ্ছে 1 লিটারে 2.8 মোল আছে। তাহলে আমরা C1 কে যদি ভি দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো নাম্বার অফ মোলস কি এটা সলিউট আছে, কোথায় আছে না পি সলিউশনে। আর একইভাবে কিউ সলিউশনে কত থাকবে না C2 ইন্টু ভি, নাম্বার অফ মোলস অফ সলিউট কোথায় আছে না কিউ সলিউশনে। এখন টোটাল ভলিউমটা কি না ভি প্লাস ভি 2V মানে 2V লিটার্স। তাহলে এই 2V লিটার্স এর মধ্যে আমার পি দ্রবণের সলিউট আছে কত না স্যার C1V। তাহলে মিশ্র দ্রবণের 1 লিটারে অর্থাৎ মোলার গাঢ়ত্ব যদি আমি মানে পি দ্রবণের যে সলিউটটা আছে তার মোলার গাঢ়ত্ব তাহলে কত হবে না স্যার C1V ডিভাইডেড বাই 2V, তার মানে দাঁড়ালো ভিভি কেটে গিয়ে জাস্ট C1/2, তাই না। তাহলে মিশ্র দ্রবণে আমরা দেখো সেই রিলেশনটাই দেখিয়েছি C1/V। দেখো মিশ্র দ্রবণে কি আসছে, দেখো C1/2 মিশ্র দ্রবণে আমরা পি দ্রবণের যে মোল, পি দ্রবণের যে সলিউট তার মোল সংখ্যা পেয়ে গেলাম C1/2, এবং C1 ভ্যালুটা আমার এখানে ছিল 2.8/RT বসিয়ে দিলাম, তাহলে 1.4/RT। একইভাবে কিউ দ্রবণের মোলার গাঢ়ত্ব হবে আমার C2/V মানে 2, তাহলে 3.2 RT/2 সমান 1.8। তাহলে মিশ্র দ্রবণের মোট মোল সংখ্যা কত হবে দুটো সলিউটের জন্য 1.4 ডিভাইডেড বাই RT প্লাস 1.6 ডিভাইডেড বাই RT কমন নিলে চলে যাচ্ছে কত না 1.4 যুক্ত 1.6 ইজিক্যাল টু 3.0 RT। ওকে, এই যে তাহলে মিশ্রিত দ্রবণের মোলার গাঢ়ত্ব পেয়ে গেছি। এবার পাই সমান আমরা জানি কি CRT, পাই সমান CRT। তাহলে অবভিয়াসলি কি হবে, সি এর জায়গায় 3.0 RT বসালাম আর RT দিয়ে গুণ করলাম 3.0 বাই RT, সরি এটা ডিভাইডেড বাই RT হবে কারণ এটা ডিভাইডেড বাই RT ছিল, 1/RT কমন ছিল, 3.0 বাই RT, তাহলে RT কেটে গেল, তাহলে এটা আসছে 3.0 ATM। দিস ইজ দ্য আনসার। সো আশা করি তোমরা
এই কোশ্চেনটা আনসারটা এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো। নেক্সট, লাইসোজোম একটি এনজাইম যা ব্যাকটেরিয়ার প্রতিরক্ষামূলক কোষের দেয়ালকে আক্রমণ করে। তাহলে লাইসোজোম ইজ নাথিং বাট একটা এনজাইম। বলছে ওই এনজাইমে 2.0 গ্রাম যদি জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 250 ml করা হয়, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপ কত হচ্ছে? এই 10.7 mmHg। বলছে এই লাইসোজোম আণবিক পদার্থটির, লাইসোজোমের এখানে সলিউট আণবিক ভর কত? দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে প্রথমেই বলবো 300 আবার কেলভিন, আর অভিস্রবণ চাপ দেখো 10.7 কি আছে? mmHg। এটাকে ফার্স্ট অফ অল আমরা এটিএম এ কনভার্ট করবো। এটাকে 760 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? অ্যাটমসফিয়ার ইউনিটে 0.0141 এটিএম। সো আমার এখানে পাই বেরিয়ে গেছে, টেম্পারেচার জানা আছে, আর এর মান আমার জানা আছে 0.082 1 L এটমসফিয়ার মোল পার কেলভিন। তাহলে এবার অবভিয়াসলি সি সমান কি আমরা জানি? পাই সমান সিআরটি। পাই সমান সিআরটি, এই রিলেশন ইউজ করে এখান থেকে আমরা সি বের করবো। ফার্স্ট অফ অল কি বের করবো? আমরা সি বের করবো। দেখো সি বেরিয়ে গেছে কত না 8 মোল পার লিটার। জাস্ট আমরা কি করলাম, মোলার মাসটা আমরা ধরে নিচ্ছি দ্রবণের কত এম ধরলাম। তাহলে সি এর জায়গায় আমরা ধরে নিতে পারি নাম্বার অফ মোলস আমার হচ্ছে এম যদি হয়, আর উক্ত পদার্থের 2 গ্রাম, তাহলে 2/m। এটা হচ্ছে নাম্বার অফ মোলস। এন যদি মানে মোল সংখ্যা, সরি এখানে 2/m হবে, 2/m। তাহলে এন হবে আমার কত? 2/m। আর 250 ml জলে, 250 ml মানে লিটার করলে কি হচ্ছে? মানে কনসেন্ট্রেশনে ফেললে কি হবে? দেখো 2 গ্রাম হচ্ছে আমার সলিউট, তাকে মোলার মাস দিয়ে ভাগ করলাম, তাহলে নাম্বার অফ মোলস পেলাম। এবার আমাকে কি করতে হবে? পার লিটারে আনতে হবে। এটা তো আমার আছে পার 0.25 লিটার মানে 250 ml। তো এটা ভাগ করলে কত আসছে? এটা 2.25 দিয়ে ভাগ করলে 8/m পার মোল পার লিটার, মোল পার লিটার 8/m মোল পার লিটার। এইটা হচ্ছে আমার কি সি ভ্যালু। তো এখান থেকে দেখো এবার আমরা জাস্ট কি করব, সি ভ্যালু পেয়ে গেছি, পাই সমান সিআরটি, এটা ইউজ করে এবার আমরা জাস্ট কি করব? পাই সমান সিআরটি ইউজ করলাম, সেখানে সি এর জায়গায় এইটা বসিয়ে দিলাম, আর এর জায়গায় টি এর জায়গায় এই। এবার এই যেটা পেলাম সেটাই তো আমার কি, সেটাই হচ্ছে আমার 0.0141। অর্থাৎ পাই সমান সিআরটি ইউজ করে যে ভ্যালুটা পেলাম সেটা সমান আমার কি না, সেটা সমান হচ্ছে, এটা সমান আমি লিখবো 0.0141। তাহলে 8-এর নিচে কি ছিল আমার? 8-এর নিচে এম ছিল। তাহলে এম সমান কি দাঁড়ালো না, এই পুরো ভ্যালুটা ডিভাইডেড বাই 0.141। সেই জন্য দেখো আমরা কি করেছি, জাস্ট এই পুরো পার্টটার সাথে এই পুরো পার্টটাই, যে এখানে পুরো পার্টটাকে জাস্ট ভাগ করেছি এবং এটা। তাহলে দেখলে তো লাইসোজোমের যে আণবিক ভর আসলে যথেষ্ট বেশি, মানে 1.4 তার গায়ে প্রায় 3টে শূন্য, তার 14,000 গ্রাম পার মোল। আসলে এগুলো একটা লং চেন পলিমার, অর্গ্যানিক পলিমার হয়, সেই জন্যে এইগুলো এদের মলিকুলার ম্যাসটা প্রোটিন বা এই জাতীয় যৌগের মতন যথেষ্ট বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন, পি এবং কিউ দুটি জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ দেওয়া আছে 2.8 এবং 3.2। দ্রবণ দুটি সমায়তন মিশ্রিত করলাম, করার পর বলছে ওই একই উষ্ণতাতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? নোটিট, সঠিক নয়টা জানতে চেয়েছে। দ্রবণের অভিস্রবণ চাপ একটি ভর নিরপেক্ষ ধর্ম বা ইন্টেন্সিভ প্রপার্টি। দেখো ইন্টেন্সিভ প্রপার্টি তোমরা থার্মোডাইনামিক্সে পড়েছো, সেখানে কনসেপ্টটা কি ছিল, যে যেটা মাস ইন্ডিপেন্ডেন্ট। তো তোমাদের কমন একটা এরর হয় যে বলবে যে স্যার পাই সমান সিআরটি, তাহলে একটা দ্রবণ যার গাঢ়ত্বের উপর নির্ভর করে, আবার সি সিম্পলি ভ্যারিজ টু নাম্বার অফ মোলস অফ সলিউট।
তাহলে এখান থেকে তোমাদের মনে হবে যে পাই সিম্পলি ভ্যারিজ টু এন, অর্থাৎ নাম্বার অফ মোলস এর উপর নির্ভর করে, মানেই মোলার গাঢ়ত্বের উপর নির্ভর করে, অর্থাৎ দ্রবণটা এক্সটেন্সিভ প্রপার্টি হওয়া উচিত। এটা সঠিক নয়। কিন্তু দেখো একটু ভালো করে দেখো, দুটো সলিউশন, একটা সলিউশন না, দুটো নয়, একটা সলিউশন মনে করো এটা আমার 1 মোলার একটা গ্লুকোজ দ্রবণ। একটুখানি ভালো করে ভাবো তো, এই দ্রবণের অভিস্রবণ চাপ তুমি ডিটারমাইন করো পাই সমান সিআরটি ধরে, ঠিক আছে। এবার এখান থেকে আমি মনে করো 100 ml, এটা 1 লিটারের দ্রবণ, 100 ml মানে করে দ্রবণ তুলে নাও। এখন দ্রবণে থাকবে কত না স্যার, 900 ml থাকবে। তাহলে তখন কি পাইটা পাল্টে যাবে? পাই সমান সিআরটি, এই এই এইটা এই হিসেবে সি কিন্তু আমাদের মোলার গাঢ়ত্ব চেঞ্জ হচ্ছে না। দ্রবণ থেকে 100 ml তুলে নিলেও আমার এই যে 900 ml, সেখানে কিন্তু কন্টেন্টের গাঢ়ত্ব কিন্তু একই থাকছে, কাজেই পাই তো একই থাকছে। অর্থাৎ কিছু পরিমাণ ম্যাস তুমি তুলে নিলেও, অর্থাৎ ম্যাস যদি বের করে দাও অথবা সমগাঢ়ত্বের কোনো ম্যাস এর ভেতরে ইন্ট্রোডিউস করো, তাহলেও কিন্তু পাইটা একই থাকবে। সো পাই ইজ ইন্ডিপেন্ডেন্ট টু ম্যাস, সো দিস ইজ ইন্টেন্সিভ প্রপার্টি অ্যান্ড ইট ইজ রাইট, এটা ঠিক। নেক্সট দেখো, বলছি এটা দ্রবণের অভ্যন্তরস্থ চাপ, এটা বেসলি ঠিক। পাই যে সিআরটি, এটা দ্রবণেরই একটা ইন্টারনাল প্রেশার। স্থির উষ্ণতায় মোলার গাঢ়ত্বের সমানুপাতিক, অবভিয়াসলি তাই। স্থির উষ্ণতায় টেম্পারেচার যদি স্থির থাকে, পাই সমানুপাতিক সি। এবার বলছে যদি সিটাকে আমরা দ্বিগুণ করি, তাহলে অবভিয়াসলি পাইটাও আমার দ্বিগুণ হবে, তাহলে এটাও ঠিক। সো আমার মনে হচ্ছে কেন এটা একদম স্থির, যে দিস ইজ দ্য রাইট আনসার। এখানে ভর নিরপেক্ষ ধর্ম নয় এটা, কাজেই এটা সঠিক নয়। তোমাদের এখানে এক্সপ্লেনেশনটা আমি দেখো সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এটাকে ভিডিওটাকে পজ করবে, পজ করে এটাকে তুলে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার 80 আমরা শুরু করব। তো দেখো কোশ্চেনটা, অনুদ্বায়ী একটি দ্রাবক, একটা সলিউট, সেটা বলা হচ্ছে অনুদ্বায়ী, এবং তার দ্রবণ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা তৈরি করা আছে, তার অভিস্রবণ চাপ 3.6। পাই এখানে গিভেন, আমরা যদি বলি C1RT, তাহলে এখানে পাই 1 ভ্যালুটা হচ্ছে 3.6 atm। ওকে, সমান C1 আর এখানে টি হচ্ছে কত না, টি ইজিক্যাল টু 300 কেলভিন। এবার বলছে টেম্পারেচারটা টি ডিগ্রি সেন্টিগ্রেড করলে, অর্থাৎ টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে, 273 প্লাস টি কেলভিন, তখন দ্রবণটার গাঢ়ত্ব অর্ধেক হয়, তার মানে C1/2 হবে ইন্টু আর, এবং তখন ভ্যালুটা কি হচ্ছে না 2.16। তাহলে জাস্ট ভাগ করে দাও, 3.6 বাই 2.16 ভাগ করলে কত হচ্ছে না, উপরে দেখো হচ্ছে C1R ইন্টু 300K, আর নিচে হচ্ছে C1R বাই 273 প্লাস টি কে। ইউনিটস গুলো কে কে কেটে গেল, আর C1R কেটে গেল, তাহলে অবভিয়াসলি উপরে হচ্ছে 600, আর এই যে 300, এই দুইটা উঠে গেল, আর নিচে 273 প্লাস টি, আর এখানে হচ্ছে দেখো 3.6 বাই 2.16। তো এবার এখান থেকে এটাকে সলিউশন করলে আমরা টি এর মানটা পেয়ে যাচ্ছি, টিটা আমরা অবভিয়াসলি কেলভিনে আসবে এখানে, এবার সেখান থেকে 273 বাদ দিলে 68 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। তো দেখো এই সলিউশনটা আমি তোমাদের করে দিয়েছি এখানে পরিষ্কার করে, একদম তোমরা জাস্ট তুলে নাও। দেখো এখানে করে দেওয়া আছে, আগে কেলভিনে কনভার্ট করলাম, ইকুয়েশন 1 নিয়ে এলাম, আচ্ছা ইকুয়েশন 2 নিয়ে এলাম, এবার জাস্ট এটাকে রিপ্লেস করে দিয়ে আমরা পেয়ে গেলাম এই যে 2.16। এই যে এটাকে ভাগ করেছি 3.6কে 300 দিয়ে, এটা 0.012 ডিভাইডেড বাই 2 টি ছিল, আর নিচে টি প্লাস 273 ছিল। তো এখান থেকে টি এর ভ্যালু দেখতে পাচ্ছ তোমাদের বেরিয়েছে 360, টি প্লাস 273, তা টি ইজিক্যাল টু কত, এটা বিয়োগ করলে 87 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে আমরা টি এর মানটা বের করলাম 87 ডিগ্রি সেন্টিগ্রেড। সো অবভিয়াসলি এই অপশনটা ঠিক না, অপশনটা অ্যাকচুয়ালি ঠিক হবে, আমরা এটাকে অবভিয়াসলি 87 ডিগ্রি সেন্টিগ্রেড এলো। তো এখান থেকে তোমাদের সলিউশনটা আমি করে দিয়েছি, তোমরা ভিডিওটাকে পজ করো এবং এটাকে তুলে নাও, ঠিক আছে। তো নেক্সট আমরা
প্রবলেমে চলে যাব। পরের প্রবলেমটা আমার কোশ্চেন নাম্বার দেখে নিই 88 প্রবাবলি 81 বলছে ডিস্যালিনেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সমুদ্রের জল থেকে পানীয় জল উৎপন্ন করা হয়। তো সেক্ষেত্রে বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্রের জলের একটি নমুনার অবিস্রবণ চাপ দেখা গেল 27.6 atm। সমুদ্রের জল থেকে ডিস্যালিনেশন প্রক্রিয়ার মাধ্যমে পানীয় জল প্রস্তুত করতে হলে সমুদ্রের জলের উপর যে চাপ প্রয়োগ করতে হয় তা হলো, দেখো অপশান দেওয়া আছে, সেই অপশানগুলো আমরা দেখে নেব। 27.6 হবে না তার চেয়ে বেশি হবে না তার চেয়ে কম হবে না বলা সম্ভব নয়। তাহলে দেখো যদি আমরা বলি যে ডিস্যালিনেশনটা কি, ডিস্যালিনেশন আর কিছুই নয়, একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কি করা হচ্ছে না, মনে করো এটা একটা সলিউশন, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো এটা আমার একটা সলিউশন, এইটা বিশুদ্ধ জল, এটা মনে করো পিওর ওয়াটার, ঠিক আছে, আর এইটা আমার মনে করো সল্ট ওয়াটার। তাহলে অবভিয়াসলি সল্ট ওয়াটারের যে অভিস্রবণ চাপ অনেক বেশি। তো এখন আমরা যদি এর উপর একটা মনে করো একটা কোনো পিস্টন ইউজ করি, যে পিস্টনের সাহায্যে এর উপর একটা কি করবে চাপ বাড়ানো যাবে। তাহলে দেখো নর্মালি কি হয় না, আমরা জানি সল্ট ওয়াটারের আমাদের অভিস্রবণ চাপটা কি হচ্ছে বেশি। তো আমরা জানি কি কম ঘনত্বের দ্রবণ থেকে, অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ মানে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে, তাহলে নর্মালি কি হবে, পিওর ওয়াটার থেকে অ্যাকচুয়ালি সলভেন্টটা এদিকে পুস্ট আপ হবে সল্ট ওয়াটারের দিকে, তাই না। তো এটা বন্ধ করার জন্য আমরা পিস্টনের উপর কি করতে পারি, একটা বাহ্যিক এক্সটার্নাল প্রেসার ইউজ করতে পারি। এই এক্সটার্নাল প্রেসার যখন এই অসমোটিক প্রেসারের সঙ্গে সমান হবে তখন অ্যাকচুয়ালি কি হবে, এই সলভেন্টের যে মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি এই প্রেসারটা এই অভিস্রবণ চাপের চেয়ে বেশি হয়, অর্থাৎ এই যে এক্সটার্নাল প্রেসার এটা যদি গ্রেটার দেন এখানে পাই অফ দ্য সলিউশন হয়, তখন কি ঘটনা ঘটবে না, তখন উল্টো, তখন আসলে মুভমেন্টটা সলভেন্টের মুভমেন্টটা এই সল্ট ওয়াটার থেকে টু দ্য পিওর ওয়াটার হবে। এইটাকেই বলা হচ্ছে ডিস্যালিনেশন। এই ডিস্যালিনেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আসলে এখান থেকে অর্থাৎ সল্ট ওয়াটার থেকে ওয়াটারকে রিমুভ করা হচ্ছে। তাহলে ধীরে ধীরে ডেনসিটি বাড়বে এবং এটি ধীরে ধীরে এটি কি করবে, লবণ প্রস্তুত করার কাজে লাগানো যেতে পারে, তাই না। তো এখানে অবভিয়াসলি অপশনটা আছে গ্রেটার দ্যান 27.6 atm, অর্থাৎ সমুদ্রের জলের ওপর যে চাপ প্রয়োগ করতে হবে সেটা ডিস্যালিনেশন প্রক্রিয়ায় সেটা যেন অবভিয়াসলি ওর অভিস্রবণ চাপের থেকে বেশি হয়। ক্লিয়ার? তো এটা ব্যাখ্যাটা আমি দেখো এখানে করে দিয়েছি, তোমরা এটাকে বিয়ে করবে বলে ভিডিওটাকে পজ করে এটা তোমরা তুলে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে 27.6 থেকে গ্রেটার হবে। নেক্সট প্রবলেমে আমরা যাব। নেক্সট প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 82 হিয়ার 250 ml জলীয় দ্রবণে 1.8 গ্রাম গ্লুকোজ আছে, এত গ্রাম ইউরিয়া আছে, এত গ্রাম সুক্রোজ আছে। তো দ্রবণটির বলছে মোট অভিস্রবণ চাপ সিম্পলি কিছুই নয় 1.8 গ্রাম। তো এটাকে এর নাম্বার অফ মোলসে কনভার্ট করলে আমরা পাচ্ছি 0.01, কারণ দেখো গ্লুকোজের মোলার মাস এটা, মলিকুলার ওয়েটও বলতে পারো। ইউরিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে 0.6/60, তাহলে অবভিয়াসলি এটাও 0.01। আর সুক্রোজের ক্ষেত্রে 3.42 ডিভাইডেড বাই 342, এটাও 0.01। সো টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট ইজ ইকুয়াল টু এই মিক্সচারে কত হবে না 0.01 যোগ করলে 0.03। আর 1 লিটারে তার মানে কত থাকবে না 0.25 লিটার, 250 ml। তো এইটা 250 ml মানে 0.25 লিটার, তাহলে 1 লিটারে কত থাকবে না 0.25 দিয়ে ভাগ করে দাও, তাহলে এত মোল পার লিটার, এইটাই তো মোলারিটি। ব্যাস, এবার পাই সমান এটা আমরা পেয়ে গেলাম সি, তাহলে পাই সমান কি CRT। ওকে, এবার এই রিলেশনটা আমরা দেখো এইভাবে পুট করে দেবো, করে দিয়েছি, পুট করলে আসে 2.956। সো ডি ইজ দ্য রাইট অপশন হিয়ার। ভিডিওটা পজ করে এবং ওটা তুলে নাও। নেক্সট কোশ্চেন, কলিগেটিভ ধর্ম পরিমাপের ক্ষেত্রে দ্রাবের যখন আণবিক ভর আমরা তো বিভিন্ন ক্ষেত্রে মাপি, মানে আননোন যখন কোনো স্যাম্পল দিই, আননোন কোনো সলিউট, তার
আণবিক ভর নির্ণয় করার জন্য কোয়ালিটেটিভ ধর্ম এর সাহায্যে আমরা এই মলিকুলার মাসটা পরিমাপ করি। তো উচ্চ আণবিক ভর সম্পন্ন যৌগ যেমন পলিমার, প্রোটিন ইত্যাদির এইরকম যৌগের ক্ষেত্রে আর কি আণবিক ভর নির্ণয়ের জন্য বলছে কোন কোয়ালিটেটিভ ধর্মকে কাজে লাগানো যেতে পারে। এবার অপশানগুলো দেওয়া আছে, তাদের মধ্যে অবিশ্রবণ চাপটা হচ্ছে সঠিক উত্তর। এখন প্রশ্ন হলো কেন? দেখো, এই যে পলিমার বা প্রোটিন, এদের নর্মালি কি হয়, এরা লং চেন পলিমার হয়, ন্যাচারাল পলিমার। এরা জলে সাধারণত এদের দ্রাব্যতা যথেষ্ট কম। এখন এটা হওয়ার ফলে কি হয়, এদের স্ফুটনাঙ্কের উন্নয়ন বলো বা হিমাঙ্কের অবনমন বলো, এই ভ্যালুগুলো এতটাই কম যে আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে যথেষ্ট ত্রুটির সম্ভাবনা থাকে। আর সেক্ষেত্রে দেখা গেছে যে অবিশ্রবণ চাপের মানটা যথেষ্ট বেশি হয়, ফলে ক্যালকুলেশনের সুবিধা হয়। তো আনসারটা আমরা দেখো এইভাবে এখানে ব্যাখ্যা করেছি। বলছে একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, একটা পলিমার এখানে দেখানো হচ্ছে, একটা পলিমার ধরো তার আণবিক ভর হচ্ছে 1.75 ইন্টু 10⁴, তার মানে এটা লং চেন পলিমার। তো 200 ml বেঞ্জিনে উক্ত পলিমারের যদি 1.0 গ্রাম দ্রবীভূত করা হয়, তাহলে দেখো দ্রবণটির অবিশ্রবণ চাপ 5.31। এটা একটা যথেষ্ট ভালো মান ক্যালকুলেশন করার ক্ষেত্রে। কিন্তু ওই একই দ্রবণের মানে একই গাঢ়ত্বের দ্রবণের যদি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হিসেব করা হয়, দেখো 2.23 ইন্টু 10⁻⁵, -5 অর্ডার। বুঝতে পারছো ভ্যালুটা কত কম? এটা রিয়েলিস্টিক্যালি মাপতে গেলে মানে কোনো একটা মেজারিং স্কেল দিয়ে সেটা ত্রুটিপূর্ণ হতে পারে। আবার উন্নয়নটা দেখো, স্ফুটনাঙ্কের উন্নয়ন 7.23 ইন্টু 10⁻⁴, হিমাঙ্কের অবনমন দেখো 1.46 ইন্টু 10⁻⁵, তাহলে অবভিয়াসলি ভ্যালুগুলো খুবই কম। সেক্ষেত্রে অবিশ্রবণ চাপের মানটা দেখো যথেষ্ট বেশি, কত? প্রায় 5.31 mmHg। তো সেই জন্যই অবিশ্রবণ চাপ এর সাহায্যেই আসলে আননোন কোনো সলিউট যদি যদি পলিমারিক হয়, তার মলিকুলার মাসটা নির্ণয় করা যথেষ্ট ত্রুটিহীন হতে পারে। সেই জন্যই আমরা এই অপশানটাকে কি করব, যুক্তিযুক্তভাবে গ্রহণ করব। তো এটা তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে কেন অবিশ্রবণ চাপের ক্ষেত্রে এই ভ্যালুটা যথেষ্ট বেশি হয়। তো এটার উত্তর দেখো, কেমিক্যাল পোটেনশিয়াল। নর্মালি বিশুদ্ধ দ্রবণের ক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবকের কেমিক্যাল পোটেনশিয়ালটা যথেষ্ট বেশি হয়, আর দ্রবণ যখন হয় তার কেমিক্যাল পোটেনশিয়ালটা অনেক কম হয়। তো যখন এই অবিশ্রবণটা ঘটতে থাকে, বিশুদ্ধ দ্রাবক থেকে অ্যাকচুয়ালি এইদিকে দ্রবণের দিকে দ্রাবক প্রবাহিত হয় এই কেমিক্যাল পোটেনশিয়ালটাকে সমান করার জন্য। এইটা একটুখানি মুছে দেওয়া উচিত হবে। হ্যাঁ, কেমিক্যাল পোটেনশিয়ালটা এই সমান করার জন্যই আসলে দ্রবণের দিকে এর পোটেনশিয়ালটা কম, আর এর পোটেনশিয়াল এটাকে মিউ যদি 2 বলি, এটাকে যদি μ1 বলি, অবভিয়াসলি μ1 বেশি। তো সেই জন্যই পোটেনশিয়ালটা সমান করার জন্য বিশুদ্ধ জল আসলে এই সল্ট ওয়াটারের দিকে অবিশ্রবণ হতে থাকে। আচ্ছা, মানে কি নিম্ন গাঢ়ত্ব থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে। তাহলে এই যে এই প্রবাহটা, এই কেমিক্যাল পোটেনশিয়াল আসলে বায়ুমণ্ডলীয় চাপ দ্বারা, অর্থাৎ চাপের দ্বারা খুব একটা প্রভাবিত হয় না, বায়ুমণ্ডলীয় চাপের দ্বারা খুব একটা প্রভাবিত হয় না। ফলে কি হয়, এই ভ্যালুটা, এই অবিশ্রবণ চাপের মানটা যথেষ্ট বেশি হয়। অর্থাৎ এই অবিশ্রবণ চাপটা, এই অবিশ্রবণ প্রক্রিয়াটা বন্ধ করার জন্য আমরা এক্সটার্নালি কি দেব, এক্সটার্নালি কোনো একটা এখানে একটা কি দিতে হবে, ওয়েট দিতে হবে, এবং সেখান থেকে চাপটা মেপেই তো আমরা অবিশ্রবণ চাপ হিসাব করি। অ্যাকচুয়ালি অবিশ্রবণ চাপ আমরা হিসাব করি কি, এখানে কোনো একটা ওয়েট দেবো, যে ওয়েট দিলে অবিশ্রবণ প্রক্রিয়াটা কি হবে, টোটালি স্টপ হয়ে যাবে। সো তখন আমরা সেখান থেকে কি করবো, ফোর্স বাই এরিয়া করে আমরা সেখান থেকে প্রেশারটা হিসাব করি, সেটাই তো অবিশ্রবণ চাপ। এবং এই মানটা যথেষ্ট বেশি হয়, এই মানটা যথেষ্ট বেশি হয়, সেই কারণেই বেশি হয় আসলে। কারণ এটা আমাদের মনে রাখতে হবে যে এই রাসায়নিক বিভব অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল কখনো এই চাপের দ্বারা ইনফ্লুয়েন্সড হয় না। কাজে এই চাপ তোমাকে কিন্তু দিতেই হবে, তবেই কেমিক্যাল পোটেনশিয়াল সমান করা যাবে। সুতরাং এটুকু আমরা বলতেই পারি যে আসলে এই যে সলভেন্ট এই দিক থেকে, অর্থাৎ বিশুদ্ধ ওয়াটারের দিক থেকে দ্রবণের দিকে এই মুভমেন্টটাকে বন্ধ করার জন্য যে এক্সটার্নাল প্রেশারটা দেওয়া হচ্ছে দ্রবণের উপর, সেই দ্রবণের উপর এক্সটার্নাল প্রেশারের মান যথেষ্ট বেশি হয়, কারণ কেমিক্যাল পোটেনশিয়াল এই প্রেশারের দ্বারা নিয়ন্ত্রিত
হয় না, সে কারণেই আসলে মানটাও উচ্চমানের হয়। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ট্রাভেনাস যে ইঞ্জেকশনগুলো হয় না, সেখানে মানবদেহের শিরায় গ্লুকোজের জলীয় দ্রবণে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দেওয়া হয়। তো বলছে 37°C উষ্ণতা, যদি মানবদেহের উষ্ণতা ধরা হয়, এখানে একটু বানানটা ভুল হয়ে গেছে, মানবদেহের উষ্ণতা হবে ওই উষ্ণতায়, 37°C উষ্ণতায় মানব ধরে নেওয়া আছে আর কি 37°, মোটামুটি 37°C 98 এর কাছাকাছি হয়, অ্যাপ্রক্সিমেটলি হিসেব করে দেখো ফারেনহাইটে। তো উষ্ণতায় বলছে এই উষ্ণতায় মানব রক্তের অভিস্রবণ চাপ যদি 7.7 ATM হয়, তবে গ্লুকোজ দ্রবণের মানে যে শতকরা গাঢ়ত্ব কি নিলে আসলে আমরা এই ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনটা দিতে পারবো, এটা বলা হচ্ছে। মানে কি বলা হচ্ছে যে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনটা তোমাকে দিতে হবে, তার মানে কি করতে হবে না, রক্তের যে 7.7 ATM যে অভিস্রবণ চাপ, তোমার ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনের যেন অভিস্রবণ চাপ এটার সঙ্গে সমান হয়, এটাই তো কনসেপ্ট। তবেই তো তুমি নিরাপদে শিরার মধ্য দিয়ে ইনজেক্ট করতে পারবে। তাহলে প্রথমে দেখো, আমি যেটা দেওয়া আছে 7.7 ATM, এটাকে আমরা জাস্ট এটাকে ইউজ করব। আমরা এখানে পাই সমান CRT এর রিলেশন থেকে পায়ের জায়গায় আমরা যদি বলি 7.7 ATM, আর এর জায়গায় যদি আমরা বলি 0.082 মানে লিটার অ্যাটমসফিয়ারে নিই, আর টেম্পারেচার যদি আমার 37°C মানে 310 কেলভিন লিখি, তাহলে এখান থেকে আমি দ্রবণের সিটা পেয়ে গেলাম। সি মানে মোলার গাঢ়ত্ব আমি পেয়ে গেলাম 0.302। অর্থাৎ এই মোলার গাঢ়ত্বের দ্রবণ আমাকে প্রস্তুত করতে হবে। এখন এই মোলার গাঢ়ত্ব মানে গ্লুকোজের ক্ষেত্রে, তাহলে গ্লুকোজের মোলার ম্যাস দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি আসলে কত গ্রাম পার লিটার নিতে হবে না, 54.36 গ্রাম পার লিটার। তাহলে লিটারে যদি এই হয়, তাহলে পার ml কত হচ্ছে 1000 দিয়ে ভাগ করো, আর 100 ml কত হচ্ছে 100 দিয়ে গুণ করো, এটা হচ্ছে 5.45%। সো এখান থেকে খুব ইজিলি আমরা ক্যালকুলেট করলাম যে 5.45% আসলে কি নিতে হবে, W/V গ্লুকোজ দ্রবণ নিতে হবে। আজকের লেসনের আমরা শেষ কোশ্চেনে উপস্থিত। শেষ কোশ্চেনটা তোমরা দেখো, একটু ভালো করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 85। তো কোশ্চেন নাম্বার 85-এ কি বলা হচ্ছে, অ্যাসেন্ট অফ স্যাপ, ছোটবেলায় নিশ্চয়ই মনে আছে, ক্লাস 10-এ তোমরা পড়েছিলে কোষ রসের উৎস্রোত। না কি হয় না স্যার, মূলরোম থেকে জল, এটা ধরো একটা গাছ, তো এই গাছের কি হয়, মূলরোম থেকে, গাছের তো এই যে মূল আছে, মূল থেকে আবার এখানে শাখামূল থেকে এরকম ভাবে অসংখ্য সরু সরু এরকম মূলরোম তৈরি হয়। এই মূলরোম আসলে কি হয় না, মাটির কৈশিক জল থেকে কি করে, ওয়াটারটাকে অ্যাকচুয়ালি ফ্লো আপ করে থ্রু জাইলেম, কোথায়, গাছের উপর দিকে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ফ্লো আপ হয়, অর্থাৎ গাছের মূলরোম দ্বারা জল শোষিত হয়ে উপরে যায় কেন। সিম্পলি বলা আছে দেখো, কোষের বলেছে দেখো, বলছে কোষ রস গাছের শীর্ষে পৌঁছায়, তার কারণ কোষ রসের যে গাঢ়ত্ব সেটা দিয়েছে দেখো 0.12 m। তার মানে একটা সেল, তার যে সাইটোপ্লাজম, তার সাইটোপ্লাজমে মানে সেল, তো সেলের মধ্যে সাইটোপ্লাজম থাকে, সেখানে দেখো দেওয়া আছে মোলার কনসেন্ট্রেশনটা 0.12 m। এখন জলের এখানে যে কৈশিক জল, সেই জলের কনসেন্ট্রেশনটা কত দেওয়া আছে, বলছে বাইরে অবস্থিত, মূলরোমের বাইরে অবস্থিত জলে 0.015 মোলার। তার মানে অবভিয়াসলি কি, এটা অনেক কম গাঢ় দ্রবণ। তার মানে এটা যদি আমার C1 হয়, এটা আমার C2, তাহলে C2 কি ভেরি ভেরি গ্রেটার দেন C1। তাহলে অবভিয়াসলি এই দ্রবণের কি হবে, কেমিক্যাল পোটেনশিয়াল বেশি, আর এই দ্রবণের মানে এই সাইটোপ্লাজমে যে দ্রবণটা আছে তার কেমিক্যাল পোটেনশিয়াল কম। তাহলে টু অ্যাকচুয়ালি মেক অ্যান ইকুইলিব্রিয়াম বিটুইন দিস টু সলিউশন, কেমিক্যাল পটেনশিয়াল কি করে, ফ্লো আপ করতে বাধ্য করে, অর্থাৎ ওয়াটারকে মুভমেন্ট করায় কার মধ্য দিয়ে, এই জাইলেম বাহিকার মধ্য দিয়ে। এবার প্রশ্ন হলো যে কত দূর তাহলে এরকম উঠতে পারে ম্যাক্সিমাম, না সিম্পলি দেখো এদের ডিফারেন্সটা কত, প্রেসার ডিফারেন্সটা কত না স্যার 0.12 মোলার সলিউশনের জন্য অ্যাকচুয়ালি প্রেসার কত হচ্ছে আমার দিকে বের করতে হবে, সেটা আমি ধরলাম π1, আর 0.015 এই সলিউশনের জন্য প্রেসার π2। তাহলে অবভিয়াসলি দ্রবণের অভিস্রবণ চাপ কত হবে, মানে তফাৎটা কত হবে, সেটা অবভিয়াসলি π1 - π2। তাহলে এই π1 - π2 এইটা
এইটার জন্যই আসলে ওয়াটারের মুভমেন্ট হবে কোথায়, উপরের দিকে, তাই না, যতক্ষণ এটা সমান হয়। কাজেই ততদূর উঠতে পারবে যত 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 মানে আমি ধরে নিচ্ছি এইচ উচ্চতায় উঠতে পারবে। তাহলে এইচ উচ্চতার জন্য অ্যাকচুয়ালি প্রেসার ডিফারেন্স কত হবে? এইচ উচ্চতার জন্য এই দুটো লেভেলের প্রেসার ডিফারেন্স কত হবে না স্যার? পি ইজিক্যাল টু আমরা জানি এইচ ডিজি। কাজেই এই প্রেসার ডিফারেন্সের জন্য, এই অসমোটিক প্রেসার ডিফারেন্সের জন্য অ্যাকচুয়ালি যে প্রেসারটা এখানে ক্রিয়েট হচ্ছে কোথায়, এই আউট অফ সলিউশনের মানে মনোরমের বাইরে, সেটা হচ্ছে তোমার পি। তাহলে পি সমান হবে অবভিয়াসলি এইচ ডিজি। তাহলে সেখান থেকে আমরা হাইট পেয়ে যাব কি, পাই ওয়ান মাইনাস পাই টু ডিভাইডেড বাই ডিজি। তাহলে সিম্পলি আমার দিকে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ইউজ করতে হবে যে পাই ওয়ান পাই টু বের করব, তারপর ডিজি দিয়ে ভাগ করবো। ডি হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশন। তোমাদের সুবিধার জন্য সলিউশনটা আমি করে দিয়েছি। দেখো প্রথম দ্রবণে গাঢ়ত্বের পার্থক্য দেখো আমি বের করেছি। তাহলে একইভাবে গাঢ়ত্বের যদি এইটা পার্থক্য হয় ডেল্টা সি, তাহলে ডেল্টা সি কে আমরা যদি আরটি দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে গেলাম পাই ওয়ান মাইনাস পাই টু। পাই ওয়ান মাইনাস পাই টু পেয়ে গেলাম 2.5718। তাহলে অবভিয়াসলি এইটা সমানই হবে এইচ ডিজি। তাহলে এবার ডি এর ভ্যালুটা বসিয়ে দাও, এই যে দেখো মানে ডি বা জি, রো জি যেটাই বসাও। তাহলে রো এর মান কত, জি এর মান 9.8। আর জলের আমরা জানি ঘনত্ব কি হয় 1000 কেজি পার এম কিউব। আমরা এসআই এককে করছি সেই জন্য এই ভ্যালুটা 1000 বসিয়েছি। তো এখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা পেলাম কত, 26.57 মিটার। ভেবে দেখো প্রায় 26.6 মিটার মানে 26.6 ইন্টু প্রায় 3 ফুট, প্রায় এটা কত 3 20 7 3 6 18, প্রায় 80 ফুট। বুঝতে পারছো, 80 ফুট মানে 8 তলা বিল্ডিং, 8 তলা বিল্ডিং সদৃশ্য উঁচু যে সমস্ত রেডিউড গাছ ফাছগুলো আছে তোমরা জানো যে দীর্ঘতম গাছ, সে তার পাতাতেও কিন্তু পৌঁছে যেতে পারে যদি এই প্রেসার ডিফারেন্স থাকে। তো তাহলে এখানে আমরা অপশনটা পাচ্ছি 26.6। সো দিস ইজ দ্য রাইট অপশন হিয়ার। আজকের আলোচনা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। প্লিজ তোমরা তোমাদের যদি এই আলোচনাগুলো, তোমাদের যদি এই সলিউশন করে দেওয়াটা তোমাদের যদি মনে হয় যে কাজের, প্লিজ বন্ধুদের শেয়ার করো। আর একটা করে কমেন্ট দিতে প্লিজ ভুলো না, ভালো মন্দ হোয়াট এভার তোমাদের মনে যা হয় হোয়াট এভার। সো থ্যাঙ্কিং অল অফ ইউ। আজকের লেসন এখানেই শেষ করছি।